সংহতি জানিয়ে এই শহরে আগামী 8ই ডিসেম্বর তারিখে যে ভারত বন্ধে ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে রাস্তায় নেমেছেন। আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা একটা নতুন একটা ইতিহাস তৈরির সন্ধিক্ষণে আজকে দাঁড়িয়ে আছি। এই ইতিহাস থেকে গত 6 বছর আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকার প্রথম দিন থেকে একটা একটা করে ভারতবর্ষের 131 কোটি মানুষের জন্য আমাদের সংবিধানে যে অধিকার লিপিবদ্ধ আছে, আমাদের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের সংগ্রামে যে সমস্ত অর্জনগুলো আমরা করেছি, এগুলো ছিনিয়ে নিয়ে কিভাবে ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতি বিদেশে বহুজাতিক সংস্থা তাদের হাতে সঁপে দেওয়া যায়, সেভাবেই আমাদের দেশের এই সংবিধানের প্রতিটি ছাত্রকে আজকে কাটছাট করছে। সংবিধানের যে স্পিরিট, এটাকে উল্লঙ্ঘন করে একটার পর একটা স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, জনবিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী সমস্ত আইন প্রণয়ন করছে। এবং এরকম একটা পরিস্থিতিতে এই পৃথিবীতে যখন গত ডিসেম্বর মাসের শেষ থেকে গত বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হল, আমাদের ভারতবর্ষ আপনারা জানেন শুরুর দিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পৃথিবীর তাবর বিজ্ঞানে সমাজবিদ তারা যে হুঁশিয়ারি দিয়েছিল এই করোনা ভাইরাস তার সংক্রমণ থেকে যে দেশের নাগরিকদের বাঁচানোর জন্য এবং শুধু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে না, তার সাথে ভারতবর্ষের অর্থনীতিতে, কৃষিতে, শিল্পে যে তার প্রভাব পড়বে, এ থেকে এই দেশকে রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ জন্য কিছুই করল না। আমরা দেখলাম যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস প্রায় শেষ হয়ে গেল। এই 3টি মাস উদাসীন ভাবে আমাদের দেশে যে সাবধানতা অবলম্বন করা দরকার, এটা না করে যাবতীয় বিজ্ঞান বিরোধী কুসংস্কার যে মূলক সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দেশের মধ্যে এই করোনা এটাকে আরো সম্প্রসারিত করার এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করল। এই সমিতি যখন বুঝলো যে না, রক্ষা করা যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না, মার্চ মাসের 24 তারিখে হঠাৎ সেই সন্ধ্যা 8টায় আবার টেলিভিশনে ঘোষণা করে লকডাউন ঘোষণা করল। এদেশে কোটি কোটি শ্রমিক, এদেশের কোটি কোটি যারা খেটে খাওয়া মানুষ, কৃষি প্রধান এই ভারতবর্ষ, এদেশের যে 70% মানুষ যে কৃষির উপরে বেঁচে থাকেন, তাদের জন্য বিকল্প করে কর্মসূচি গ্রহণ করলেন না, তাদেরকে বিপদে ফেলে দেওয়া হলো। আর 22 দিনের জন্য লকডাউন ঘোষণা করে সেখানে তিনটি মাস লকডাউন, এরপরে আবার আনলকের নামে একই ধরনের
এদেশের শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ ভারতীয় একটা অজানা, একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে তাদের মোকাবেলা, তাদের সেখানে ক্ষতিগ্রস্ত হতে হলো। সেরকম একটা সময়ে ভারতবর্ষের এই সরকার, মোদী সরকার, যখন কৃষকদের জন্য সেরকম ব্যবস্থা গ্রহণ করবে, শ্রমিকদের জন্য সেরকম কিভাবে এই করোনা কালে লকডাউন বা আনলক উত্তর পরিস্থিতিতে ভারতবর্ষ অর্থনীতি যখন একেবারে শুধু ডুবে যায়নি, একেবারে অটল সাগরে নিমজ্জিত হয়েছে, কিভাবে দেশের মানুষকে বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে, সেই সময়তে এই দেশের কৃষকদের সাথে কোনো ধরনের আলোচনা নেই, কোন কৃষক সংগঠনের সাথে কোনো কথাবার্তা নেই। সেখানে তিনটি অর্ডিন্যান্স জারি করে দিল। সে অর্ডিন্যান্স ভারতবর্ষের কৃষিকে বাঁচানোর জন্য না, কৃষকদের রক্ষা করার জন্য না, ভারতবর্ষের 131 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য না। বামপন্থী দল সহ এদেশের প্রায় সমস্ত বিরোধী দল যত দাবি করছিল এই লকডাউনের কারণে আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, 15 কোটি মানুষ কাজ হারিয়েছে, ভারতবর্ষের শিল্পের মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে, তখন তাদেরকে নগদ অর্থ দেওয়ার জন্য গোডাউনে কোটি কোটি মেট্রিক টন যে চাল পড়ছে সেগুলো বিনামূল্যে সরবরাহ করার জন্য সে পদক্ষেপ নিলেন না। তিনটি অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করে কিভাবে কৃষকদের আরো বিপন্ন করা যায়, তাদের ক্ষেতকে কিভাবে এদেশের জমিদার, একচেটিয়া পুঁজিপতি, বিদেশি সাম্রাজ্যবাদী এদের হাতে তুলে দেওয়া যায়, সেই অধ্যাদেশ জারি করল। গত আগস্ট মাসে পার্লামেন্টের বৈঠক হল, শীতকাল অধিবেশন, সেই অধিবেশনে একটা অধ্যাদেশ 6 মাসের বেশি রাখা যায় না, 6 মাস পেরিয়ে গেলে এটা বাতিল হয়ে যাবে। এটাকে বিল আকারে নিয়ে এসে পার্লামেন্টে পেশ করা হলো। লোকসভাতে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগী দলের সংখ্যাগরিষ্ঠরা সেখানে তো অনায়াসে পাস হবেই, পাসও করেছে অগাস্টের 22 তারিখে। কিন্তু রাজ্যসভাতে সংসদের আরেকটা কক্ষে এখনো ভারতীয় জনতা পার্টি তারা সংখ্যাগরিষ্ঠ না, এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টিকে যে দলগুলা সমর্থন করত, আকালি দল বা ওই দক্ষিণ ভারতের এআইটিএমকে, আরো কিছু দল, তারাও বলল এই কৃষক বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী এই আইন পাস করতে তারা সাহায্য করবে না, এই বিলের পক্ষে তারা ভোট দেবে না। আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেরকম ভাবে ওই নগর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এগুলোতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত গুন্ডারা জবরদস্তি করে সেই পঞ্চায়েতগুলো দখল করে নেয়, নগর পঞ্চায়েত দখল করে নেয় এবং সাজানো উপনির্বাচন, সেখানে বিরোধী দলের কোন প্রার্থীকে নমিনেশন জমা করতে দেয় না। প্রায় 100% সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে নেয়। ঠিক একই কায়দায় দিন দুপুরে অন্ধকার নামিয়ে সংসদে যতক্ষণ সংসদ চলে, পার্লামেন্ট চলে,
দুইটা টিভি চ্যানেল, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, তার জীবন্ত সম্প্রচার হয়, লাইভ টেলিকাস্ট হয়, সারা পৃথিবী দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। সেই টেলিভিশন চ্যানেল দুটোর সুইচ অফ করে দিয়ে যত দেখছে নিশ্চিতভাবে রাজ্যসভাতে সে বিল পরাজিত হবে। সরকারের মনসা, এটাকে চরিতার্থ করা যাবে না। কাজেই টেলিভিশন অফ করলো, তারপর পার্লামেন্টে মার্শাল নামিয়ে বিরোধী দলের সাংসদরা যাতে কোন সংশোধনের চাইতে না পারে, ভোট চাইতে না পারে, ডাকাতি করে এই 3টি বিল পাস করেছে। সেই কারণে ভারতবর্ষের কৃষক সংগঠনগুলো 4 শতাধিক কৃষক সংগঠন সারা দেশ থেকে সেই আগস্ট মাস থেকে চিৎকার করছে, তারও আগে থেকে। এটা এই নয়, গত 10 দিন যাবৎ শুধু দিল্লিতে 3 লক্ষাধিক কৃষক এরা রাস্তায় খোলা আকাশের নিচে থেকে ধর্ণা দিচ্ছে। আরো বহু মাস আগে থেকে এই মোদী সরকারের নীতির বিরুদ্ধে কৃষকদের ন্যূনতম দাবি, কি দাবি? মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম যে তাদের উৎপাদিত পণ্যের মূল্য। আমরা বাজারে যে কোনো পণ্য দেখি, আপনি কাপড় কিনেন, স্টেশনারি জিনিস কিনেন, খেলনা কিনেন, ওষুধ কিনেন, শিশুর উপরে বা কোন প্যাকেটের উপর লেখা থাকে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ তার দাম, বিক্রয় মূল্য। কৃষকরা কিন্তু ম্যাক্সিমাম রিটেল প্রাইস চায়নি। কৃষক দাবি করেছে মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম তার যে উৎপাদিত পণ্যের যে তার মূল্য চাই, এই দাবি। কিন্তু মোদী সরকার 3টা বিল নিয়ে আসলো, তার সাথে মিনিমাম সাপোর্ট প্রাইসের উৎপাদনের জন্য তার সার লাগে, বীজ লাগে, ওষুধ লাগে, কোন ধরনের সেখানে ভারতবর্ষের কিছু সেখানে কৃষকদের কিছু ন্যায্য মূল্য দেওয়ার জন্য যথার্থ না হলেও কিছু ব্যবস্থা আছে। কোথায় সেটা কেন শক্তিশালী করবে? এই 3টি বিল নিয়ে এসে সেই সমস্ত এপিএমসি কে দুর্বল করে দিয়ে ওই আদানি, আম্বানি, এমনকি বিদেশি প্রতিপত্তি, তারা যাতে কৃষকের উৎপাদিত পণ্য, তার ঘামের রক্তে যে ফসল উৎপাদিত হয় তার লুট করতে পারে, তাদের জমি লুট করতে পারে, আজকে এই ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখছি গত 6 বছরে মোদী সরকার আমাদের দেশের ব্যাংক, বিমা, ওই উড়োজাহাজ কোম্পানি, রেল, জাতীয় সড়ক সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। এদেশের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ জলের দামে বিক্রি করে দিচ্ছে। আর সেখানে যারা কাজ করছে, বেঁচে পড়তে আছে, এই শ্রমিক মারার জন্য শ্রম আইন সংকলন করছে। সেই জায়গায় নতুন করে আবার আক্রমণ কৃষকদের। আমাদের দেশের কৃষকদের হাতে জমি কত? সারা পৃথিবীর মধ্যে গড় কর্তা জমি, এত কম জমি ভারতবর্ষ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। ভারতবর্ষের বেশিরভাগ কৃষক হলো ক্ষুদ্র চাষী, প্রান্তিক চাষী। এই জমিতে চাষ করে এদের খরচের খোরাক হয় না, সংসার চালানো যায় না। এখন মোদী সরকার এই 3টা বিল নিয়ে এসে এদের এই জমিটাকে কেড়ে নেওয়া, আমাদের খনি কেড়েছে, ব্যাংক কেড়েছে, বিমা কেড়েছে, সমস্ত কিছু কেড়ে নিয়েছে।
এখন কৃষকদের জমিটাকে কেড়ে নিয়ে তার জমির উপর যে হক অধিকার ছিনিয়ে নিয়ে কিভাবে এই দেশটাকে পুনরায় আবার সেই পরাধীনতার শৃঙ্খল করানো যায়, এটা যেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষকে কিভাবে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে আমাদের শৃঙ্খল করিয়েছিল। আজকে মোদী সরকার তার এই নতুন সমস্ত নীতি নিয়মে আইন দিয়ে আমাদের জমি, আমাদের সরকারের সমস্ত সম্পত্তি বন্ধ করেছে। তার বিরুদ্ধে কৃষকরা বাধ্য হয়েছে। এই শীতের ডিসেম্বরে আবার দিল্লিতে কি পরিমাণ শীত পড়তে পারে অনুমান করুন। আজকে 10টা দিন তারা রাস্তার উপরে কিভাবে বেঁচে আছে, কিন্তু তাদের কাছে পেছনে হটার কোনো সুযোগ নেই। কেননা তার ঘরে থাকলেও তার মৃত্যু, রাস্তায় থাকলেও মৃত্যু। কাজে সেই জায়গায় লড়াই করে সরকারের কাছ থেকে এই দাবি আদায়ের সে দাবি কি, এই 3টা আইন, কালো আইন বাতিল করতে হবে। তার সাথে বিদ্যুৎ আইন 2020 এই আইন পাস করার জন্য একটা বিল এনেছে, এই বিল বাতিল করতে হবে। এখন অব্দি দুটা আলোচনা হয়েছে সরকারের সাথে, সরকার এখন অনুমোদনীয়। প্রধানমন্ত্রী 3 লক্ষাধিক কৃষক রাস্তায়, এটা পরিবারের লোক উদ্বিগ্ন। ইতিমধ্যে 4 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কোন ধরনের হুঁশ নেই। তিনি প্রমোদ ভ্রমণ করছেন, গানের তালে তাল ঠুকছেন, ওই বারাণসীতে গিয়ে আরতি দেখছেন। কতটুকু অমানবিক, কতটুকু কৃষি বিরোধী, কতটুকু দেশ বিরোধী হতে পারে। ভারতীয় জনতা পার্টি কথায় কথায় যারা তাদের নীতির বিরুদ্ধে কথা বলেন, এদেরকে দেশদ্রোহী আখ্যা দেন। কিন্তু আজকে 3 লক্ষাধিক কৃষককে আত্মপ্রদান করিয়ে যে প্রধানমন্ত্রী একটা মিনিট সময় পান না দেশের কথা বলার জন্য, আসল দেশদ্রোহী কে? নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি সরকার ছাড়া আজকে প্রমাণিত। সেই কৃষকরা তারা গতকাল আওয়াজ তুলেছেন আগামী 8 তারিখ ভারত বন্ধ করা। ইতিমধ্যে ভারতবর্ষের যারা ট্রান্সপোর্ট সংগঠন, যারা দূরপাল্লার গাড়ি চালান, ট্রাক চালান, এদের সংগঠন তারা ইতিমধ্যে ঘোষণা করেছে 8 তারিখ রাস্তায় তাদের গাড়ি নামাবে না। কাজে বন্ধুরা, আজকে আমরা এখান থেকেও আমাদের রাজ্যের কৃষক সংগঠনগুলো, আমাদের রাজ্যের শ্রমিক সংগঠনগুলো, এদের সাথে সম্মতি জানিয়ে আগামী 8 তারিখে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও আরেকটা সফল বন্ধ আমরা করব। এবং আমি আহ্বান জানাবো আগরতলা শহরের ব্যবসায়ী, আগরতলাতে যারা নানা পেশাতে যুক্ত আছেন, কৃষকরা যদি তার ফসলের ন্যায্য মূল্য না পায়, তার আয় না হয়, সে কৃষক কালকে আপনার দোকানে আসবে না, সে কৃষক বাজারে আসবে না, শহরে আসবে না। আপনি গাড়ির চালক, বাস চালক, অটো চালক, আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। কাজে আন্দোলন শুধু কৃষকের না, এই আন্দোলন এই দেশের 138 কোটি মানুষ, সমস্ত অংশের মানুষ, আমরা সকলে মিলে শুধু 8 তারিখের এই ভারত বন্যা, আগামী দিন ভারতবর্ষের এই জনবিরোধী সরকারের নীতির বিরুদ্ধে আমাদের যা করতে হয় গণতান্ত্রিক ভাবে তার করার জন্য প্রস্তুত থাকবে। তার জন্য আবারও আপনাদের কাছে সে আহ্বান জানিয়ে আজকে এই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা জীবনে নেমে এসেছেন, আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ।